আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাদলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নেই সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। 15 বছরে গুম খুন হত্যার বিচার দাবি করেছে বিএনপি। রাষ্ট্র সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে সহায়তার ঘোষণা। প্রধান উপদেষ্টাকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিনন্দন। দু নেতার ফোন আলাপে বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তার আগ্রহ। বাংলাদেশের বর্তমান সরকারের সাথে সমন্বয় করেই কাজ করবে দিল্লি, বললেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়। বিভিন্ন এলাকায় বন্যার পানি কমলেও কৃষি ও মৎস্য খাতে ব্যাপক ক্ষতি। শিশুসহ অনেকের মধ্যে পানিবাহিত রোগের সংক্রমণ। এবং নতুন সংবিধান চান বিশেষজ্ঞদের কেউ কেউ। কারো মতে প্রয়োজন প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো ও নির্বাচন পদ্ধতির সংস্কার। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। ব্রিটেনে জন্মদিনে ৭,০০০ ফুট উঁচু থেকে শতবর্ষী নারীর ঝাঁপ দেওয়ার খবর। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মিক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জানাবো বিস্তারিত খবর। জাতিসংঘের মাধ্যমে গত 15 বছরে সংঘটিত গুমের তদন্ত নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর জন্য সরকারি ভাতা চালুর দাবিও জানান তিনি। নয়াপল্টনে গুম দিবস উপলক্ষে সংহতি সভায় মহাসচিব বলেন, এই সরকারকে সহযোগিতা করা হবে যেন একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়। মইনুল হাসানের রিপোর্ট। গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক গুম দিবসে বিএনপির উদ্যোগে রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে সংহতি সভা। সভায় যোগ দিতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে আসেন নেতাকর্মীরা। বাবা সন্তানের ছবি বুকে নিয়ে কান্নায় ভেঙে পড়েন গুম হওয়া ব্যক্তির স্বজনরা। গুমের চেয়ে বড় কোনো মানবাধিকার লঙ্ঘন হয় না। এখানে একজন ব্যক্তিকেই শুধু গুম করা হয় না, তার সাথে তার পরিবারের সন্তান, তার স্ত্রী, তার মা, পরিবারের আত্মীয়, ছেলে, ভাই, বন্ধু সবার উপরে একটা নির্যাতন চলে। 11 বছর ধরে আমি আমার বাবাকে রাস্তায় রাস্তায় ঘুরছি। আমার বাবাকে ফিরিয়ে দিন, আমার বাবার সন্তানরা ফিরিয়ে দিন। আমার কিচ্ছু চাই না, আমি শুধু আমার বাবাকে ফিরত চাই। আমি তোদের সাথে একটাই দাবি চাই, আমার বাবাকে ফিরিয়ে দিন। আমি আমার বাবার হাত ধরে হাঁটতে চাই, আমি আমার বাবাকে ফেরত চাই। আমার কাছে আমার বাবাকে ফিরিয়ে দেওয়া হোক। আজ আমি আমার সন্তান পাই না, মামাকে আমি রাস্তা রাস্তায় কত করে গেছি। এই গুমের সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে তাদের বিচার করা। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি করার দাবি জানান বক্তারা। আমি দাবি করছি দিল্লির সরকারকে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দেন। আমরা বাংলাদেশে যত গুম খুন হয়েছে, মানবাধিকার হরণ হয়েছে, যত অপহরণ হয়েছে, যত বেআইনি আটক হয়েছে, যত শত সহস্র শহীদ মৃত্যুবরণ করেছে, আত্মদান করেছে, সবকিছুর জন্য তাকে দায়ী করে তার বিচার এই দেশে করা হবে। শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য অনেকগুলো একটা সার্বিক প্রকল্প করেছে, গুমের একটি প্রকল্প করেছে। অর্থাৎ গুমের মাধ্যমে ভয়ভীতি সঞ্চার করে সাধারণ মানুষ যাতে তার বিরোধিতা করতে না পারে, শাসনের বিরোধিতা করতে না পারে। দেশ বিদেশে এখনো ষড়যন্ত্র চলছে।
মন্তব্য করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির মহাসচিব। এই বাচ্চাগুলো তাদের যে পিতাকে হারিয়েছে এটা তারা কোনোদিন ফেরত পাবে না, যে তার স্বামীকে হারিয়েছে সে ফেরত পাবে না। আমরা এই সরকারের সঙ্গে যেটা আমাদের আন্দোলনের ফসল তাকে আমরা সর্বাত্মক সহযোগিতা করি এবং এই সহযোগিতার মধ্য দিয়ে এই সরকার যেন সক্ষম হয় সফলভাবে একটি সংস্কারের মধ্য দিয়ে একটি নির্বাচন করা, যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের প্রতিনিধি নির্বাচিত হবে এবং তারা একটা পার্লামেন্ট গঠন করবেন, সরকার গঠন করবেন, জনগণের সমস্যার সমাধান করা যাবে। এখনো দেশে বিদেশে ষড়যন্ত্রের অভাব নেই, অপেক্ষা করে আছে কখন সুযোগ পাবে, সেই সুযোগে তারা এই স্বাধীনতাকামী মানুষের উপরে আঘাত করবে। গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেছে দেশে গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক। এ সময় নিখোঁজদের ফেরত চেয়ে স্বজনরা গুমের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। স্বজনের ছবি হাতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা। তারা শোনান প্রিয়জন হারানোর দুঃসহ অভিজ্ঞতা। গুম হওয়ার এই 6টা বছর আমরা রাস্তায় রাস্তায় বাবার ছবি হাতে নিয়ে দাঁড়িয়েছি। আমার ভাইয়ের তখন মাত্র 1 বছর ছিল, সে বুঝতে পারলো তার বাবা কোথায়। সে প্রতি রাত অপেক্ষা করতো বাবা ফিরবে, আমরা ঘুমিয়ে যাই তাই আমরা দরজা খুলতে পারি না। আমার ভাই সোফায় বসে থাকতো, বলতো বাবা আসবে। আমার ভাইটা এখন পর্যন্ত অপেক্ষায় আছে যে আমাদের বাবা ফিরে আসবে। আমি ছোটবেলা থেকে বড় হয়ে গেছি, আমি আমার বাবাকে দেখিনি। বাবা কেমন আমি সেটা জানি না। আমি আমার বাবাকে দেখতে চাই, আমি আমার বাবাকে ছুঁতে চাই। বাবা কেমন আমি সেটা অনুভব করতে চাই। আমার কাছে আমার বাবাকে ফিরিয়ে দেওয়া হোক। আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা করে মানববন্ধনে গুমের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানানো হয়। গুমের ঘটনার সাথে যারা যারা জড়িত প্রত্যেকটি গুমের অভিযুক্তদের বিরুদ্ধে সঠিক তদন্ত করা হোক এবং তাদের কি ঘটেছে, আমাদের এই স্বজনগুলো আজও জীবিত আছে না, তাদের ভাগ্যের কি নির্মম পরিণতি ঘটেছে, এর সঠিক তদন্ত আমরা চাই। ভুক্তভোগী পরিবারগুলো গুমের শিকার ব্যক্তিদের তালিকা তৈরির দাবি জানিয়েছে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফ। শুক্রবার দুই দেশের শীর্ষ নেতার মধ্যে ফোনালাপে দক্ষিণ এশিয়ার মধ্যে সৌহার্দ্য ও দুদেশের জনগণের মধ্যে টেকসই সহযোগিতার আশা ব্যক্ত করা হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর সম্পর্ক জোরদার করতে সার্ককে একটি শীর্ষ আঞ্চলিক ফোরাম হিসেবে পুনরুজ্জীবিত করতে প্রতিশ্রুতির কথা জানান প্রধান উপদেষ্টা। সার্ক সম্মেলনের প্রয়োজনীয়তা তুলে ধরে সার্কভুক্ত দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের নিয়ে সংক্ষিপ্ত বৈঠক আয়োজনের উপর জোর দেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের কথা উল্লেখ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, দিল্লি বাংলাদেশের বর্তমান সরকারের সাথে সমন্বয় করেই কাজ করবে। বাংলাদেশে যে রাজনৈতিক পরিবর্তন হয়েছে তা ধরে নিয়ে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে হবে। দিল্লিতে একটি বইয়ের প্রকাশনা উৎসবে এসব কথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। Having said that, let me move to India's east, Bangladesh. For obvious reasons, a lot of recent interest in that relationship. All of you are also aware that with Bangladesh, since its independence, our relationship has gone up and down. And it is natural that we will deal with the government of the day. বন্যার পানি কমতে থাকায় স্পষ্ট হয়েছে ক্ষতচিহ্ন। পাওয়া যাচ্ছে আরও মরদেহের সন্ধান। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 54 জনে। অনেকেই হারিয়েছেন সহায় সম্বল। বড় ক্ষতি হয়েছে কৃষি ও মৎস্য খাতের। এখনও অনেক এলাকায় পানিবন্দী রয়েছে মানুষ।
শিশুসহ অনেকে আক্রান্ত হচ্ছেন পানিবাহিত রোগে। বিটিআরসি জানিয়েছে, বন্যা কবলিত এলাকায় মোবাইল ফোন কোম্পানিগুলোর ৯৮% টাওয়ার সচল হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে নাজিব বেগের রিপোর্ট। ফেনীতে গেল ২৪ ঘন্টায় পানি আরও কমেছে, তবে দাগনভূঞার বেশিরভাগ এলাকা এখনও ডুবে আছে। ভেসে গেছে বাড়ির আসবাবপত্র, ডুবে গেছে হাঁস, মুরগি, গরুর খামার। অসুস্থ হচ্ছে শিশুরা। প্রায় ৫ লক্ষ টাকার মতো খাদ্য আর বাচ্চায় এখানে ছিল। হঠাৎ করে পানি উড়ে সব একটা টাইমে একে রাতে আমরা সকালে বলতে আর কোনো সরাবের কোনো টাইম হয়নি। গেলার বেহুরা বানাই খেরে সোলাইনি গরুরে খাওয়াইতেছি। স্রোত ও পানির উচ্চতা কমে আসায় বন্যা কবলিত কুমিল্লার উত্তরের উপজেলাগুলোতে পানি প্রবাহ কিছুটা কমে এসেছে, তবে এখনও অপরিবর্তিত দক্ষিণের ৪ উপজেলার বন্যা পরিস্থিতি। জেলায় অন্তত ১২ লাখ মানুষ পানিবন্দী হয়েছেন। সরকারি হিসেবে কুমিল্লায় সাম্প্রতিক বন্যায় ১৪ জনের মৃত্যুর কথা বলা হলেও বেসরকারি হিসেবে এই সংখ্যা ১৯। দুইটা উপজেলায় দেবিদ্বার এবং মুরাদনগর উপজেলায় নতুন করে কিছু কিছু অংশ প্লাবিত হচ্ছে। বিশেষ করে বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ার পানিটা যখন নেমে যাচ্ছে ওই উপজেলার উপর দিয়ে যাচ্ছে। রাঙামাটির কয়েকটি উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতি হলেও শহরের পৌর এলাকা ও নানিয়াচরের পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এখনও পানিতে ডুবে আছে রাস্তাঘাট ও মানুষের ঘরবাড়ি। জেলা প্রশাসন ত্রাণ দিলেও তা অনেকটাই অপ্রতুল বলছেন এলাকাবাসী। দেখতেছেন তো অবস্থা, বাজে পানিয়ে গাজিয়ে থাকতে পারি না, রান্না বান্না করে রাখতে পারি, খুব কষ্ট আছে। লক্ষ্মীপুরের পানি কমছে ধীরগতিতে। আশ্রয় কেন্দ্র ছেড়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়নি। সরকারি হিসাবে ৭,২০,০০০ মানুষ পানিবন্দী বলা হলেও বেসরকারি মতে এ সংখ্যা ১২ লাখের বেশি। বন্যায় জেলার অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। প্রতিদিনই সাপে কাটা রোগী, নিউমোনিয়া এবং ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে। ২-৩ দিনের ভিতরে এই জলাবদ্ধতার উন্নতি হবে। আর অন্যদিকে রামগঞ্জ রায়পুরের যে অবস্থাটা, সেটা আপনার চাঁদপুরের অংশের পানিটা আমাদের এদিক দিয়ে আসে ডাকাতিয়া নদী হয়ে, সেটাও হাজিপাড়া রেগুলেটর দিয়ে মেঘনায় চলে যাচ্ছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢলের পানি নেমে যাওয়ার পর মৎস্য ও কৃষি খাতে সম্মিলিত হবে প্রায় ১৪,৩২,০০,০০০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নাজিব বেগ, চ্যানেল আই। আওয়ামী লীগ ১৬ বছরে ৭০০-র বেশি মানুষকে গুম করেছে বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ত্রাণ সংগ্রহ কমিটির আহ্বায়ক ডক্টর AZM জাহিদ হোসেন বলেছেন, গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে। রাজধানীতে বিএনপির ত্রাণ কমিটির সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি বন্যার্তদের পাশে সবসময় আছে। বন্যার্তদের সহায়তায় দলের ত্রাণ তহবিলে এখন পর্যন্ত ১০ কোটি টাকা জমা পড়েছে বলেও জানান তিনি। কর্মী শুধু নয়, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী, ছাত্র সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে গুম করেছে এবং সামরিক বাহিনীর সদস্যদেরকেও। আয়নাঘর নামক বস্তু বাংলাদেশের ইতিহাসে যেটি নতুন এসছে এবং আগামীর প্রজন্ম পড়াশোনা করলে, ইতিহাস পড়লে জানতে পারবে। ভবিষ্যতে আর কেউ যাতে স্বৈর শাসক না হতে পারে সেজন্য সংবিধান সংশোধন করে ক্ষমতার ভারসাম্য আনা নাকি সংবিধানই বদলে ফেলা উচিত, এ নিয়ে দু ধরনের মতামত দিয়েছেন দুজন বিশেষজ্ঞ। সাবেক সিএজি মোহাম্মদ মুসলিম চৌধুরী বলছেন, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে দায়িত্ব নেয়া নতুন সরকারের প্রধান কাজ হবে সময়ের চাহিদা পূরণে নতুন সংবিধান তৈরি করা। আর রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলছেন, প্রধানমন্ত্রীর সর্বময় ক্ষমতা সীমিত করে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করাই এই মুহূর্তে সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত। রিজভি নেওয়াজের রিপোর্ট। ছাত্র জনতার বিপ্লবের ফলে ৫ই আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর সবচেয়ে আলোচিত বিষয় সংবিধান। অন্তর্বর্তী সরকারের ধারণাটি নিয়েও অনেক কথা হচ্ছে, তবে সবকিছু ছাপিয়ে সামনে এসেছে সংবিধান সংশোধন নাকি নতুন সংবিধান। এই সরকার এই মুহূর্তে যেহেতু তারা জনগণের ম্যান্ডেট পেয়েছে, সেহেতু তারা এই কনস্টিটিউশনাল কনভেনশন বা গণপরিষদ গঠন করার জন্য তারা উদ্যোগ নেওয়াটা তাদের জন্য প্রথম কাজ হবে। রাষ্ট্র সংস্কারের জন্য এখন প্রাইম অ্যান্ড ফরমোস্ট কাজ হলে গিয়ে প্রথমে আমরা একটা নিউ কনস্টিটিউশন তৈরি করা। ডক্টর ইউনূসের সরকার, এটা তো ম্যান্ডেট পাওয়া সরকার বলতে গেলে,
কাজে ইনারা কেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বাড়িয়ে করা এবং এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মাধ্যমে রাষ্ট্রের এই যে সংস্কার মানে মূল আমি সুপ্রিম ল সংস্কার এটা করতে পারবে না, এটা আমার মনে হয় না। আমার হিসেবে এটা করা উচিত। এটা করা উচিত আরো একটা কারণে, 1990-তে আমরা এরকম 3 জোটের রূপরেখা নিয়ে আমরা একটা সামাজিক চুক্তির মতো করে পলিটিক্যাল পার্টিগুলো আসলে ওনারা এই সংস্কারগুলো করবে এটার উপর ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এটা হয়নি। রাষ্ট্র সংস্কার আন্দোলন বেশ কয়েক বছর ধরেই সংবিধানে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা, জবাবদিহিতা না থাকা, সর্বোপরি রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে খুন, গুমসহ মানবাধিকার লঙ্ঘন এবং বিতর্কিত নির্বাচনের বিষয়ে কথা বলছে। সেই জন্য রাষ্ট্র যত দূর পর্যন্ত আপনার বিকশিত হয়, আগায়, ক্ষমতা সম্পন্ন হয়, ততই এটা জনগণকে আসলে নিপীড়ন করার দিকে যায় এবং সে গুণ করে, খুন করে, লুটপাট করে, পাচার করে কোনো কিছুকে আসলে কোনোভাবে জবাবদিহিতা আনা যায় না। আমরা মূলত এই জায়গাগুলিকে পরিবর্তন করার কথাটাকেই সংস্কার আকারে বলি। আমাদের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট সংবিধান হচ্ছে আইয়ুব খানের সংবিধান, 62 সাল। আইয়ুব খানের সংবিধানে তো এটা প্রেসিডেন্সিয়াল ফর্মে ছিল। প্রেসিডেন্টকে তারপরে আপনার ইমপিচ করা যাবে, সেটা বাস্তবে পারা যাবে কি যাবে না সেটা অন্য প্রশ্ন, কিন্তু তার ইমপিচমেন্টের প্রভিশন ছিল। কিন্তু 72 সালে যখন সংবিধান করা হয়, 72-এর সংবিধানের প্রধানমন্ত্রী কেন্দ্রিক একটা সংবিধান করা হয়, কিন্তু সংবিধানে প্রধানমন্ত্রীকে ইমপিচ করা যাবে এটা প্রকল্প আকারেও ছিল না। ধরেন সংবিধানের একদম প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বসানো হয়েছে। আপনি যদি কালকে নতুন সংবিধান করতে চান তাহলে প্রথম তর্কটা শুরু হবে যে আসলে নতুন সংবিধানে বিসমিল্লাহির রহমান থাকবে কি থাকবে না। নতুন সংবিধানের জায়গাটা এই জন্যে আমরা মনে করি যে এই সময়ের জন্যে আসলে আমাদের যুদ্ধর সময় এবং যে আর্জেন্সি তাতে হবে না, কিন্তু আমাদের ওই জায়গাগুলিতে যাইতে হবে। সংবিধান সংশোধন কিংবা নতুন সংবিধান যেটিই হোক, একটা জাতীয় ঐক্যমত সৃষ্টির সুপারিশ করেছেন সকলেই। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করতে না পারলে স্বাধীনতার স্বাদ পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার বিকেলে সম্মিলিত পেশাজীবী পরিষদ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মিলনায়তনে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন। জামায়াতের আমির বলেন, এখনও শকুনের ছায়া আছে। যে দলই ক্ষমতায় আসুক না কেন, তারা যেন সামাজিক সুবিচার প্রতিষ্ঠিত করতে পারে। তিনি আরও বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই দেশের নাগরিক, সবাই মিলে নৈতিকতার মডেল তৈরি করতে পারলে কেউ অন্যায় করতে পারবে না। সমাবেশে সভাপতিত্ব করেন পেশাজীবী পরিষদ ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। যদি পেশার দক্ষতায় এবং দায়িত্ব পরায়ণতায় আমরা যদি একটা মডেল পেশ করতে পারি, পথ হারায় জাতি ইনশাল্লাহ পথ ফিরে পাবে। আজকে সবগুলা চেয়ার, সবগুলা গদি নষ্ট হয়ে গিয়েছে, অপবিত্র হয়ে গিয়েছে। এইগুলাকে পবিত্র অবশ্যই আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ। এর জন্যে ওই ক্ষমতা দখলের বা গদি দখলের লড়াই আমাদের কাজ নয়। দক্ষতার জায়গায় নিজের দক্ষতা ফুটিয়ে তুলতে হবে আন্তরিকতার সাথে। ভুল সিদ্ধান্তের মাধ্যমে চাঁদাবাজ ও খুনিদের হাতে দেশকে তুলে না দিতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের 33তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর শাহবাগে ছাত্র সমাবেশে তিনি অভিযোগ করেন, পানি ছেড়ে দিয়ে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। সমাবেশে বক্তারা টেকসই ঐক্যের জন্য জামায়াতকে আলোচনার আহ্বান জানান। মৌলবাদীরা ক্ষমতায় আসতে পারেনি, বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের সমালোচনা করে বক্তারা বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও বৈষম্যহীন দেশ গড়তে তারা ইসলামী মৌলবাদে বিশ্বাস করেন। আবার আমাদের ভুল সিদ্ধান্তের মাধ্যমে আমরা যেন এই সুন্দর দেশটাকে আবার এরকম পরধীনতা এবং খুনিগুমি এবং চাঁদাবাজ সন্ত্রাসীদের হাতে আবার যেন আমাদের দেশটাকে তুলে না দেয়। ওই স্বার্থান্বেষী মহল এই বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে চাঁদাবাজি, সন্ত্রাসী, জায়গা দখল, বিভিন্ন পর্যায়ে অশান্তি করে তুলে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। রাজধানীর কারওয়ান বাজারের ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা দীর্ঘদিনের চাঁদাবাজির জাতাকল থেকে মুক্তি পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। বিগত বছরগুলোতে তাদের দিনে ৩০০ টাকা থেকে মাসে ৫,০০০ টাকা পর্যন্ত চাঁদা দিতে হতো। তাদের প্রত্যাশা, কোনোভাবেই যাতে দলীয় নামে চাঁদা ও মাস্তানির সংস্কৃতি ফিরে না আসে।
মাসরুর শাকিলের রিপোর্ট। ইব্রাহিম হোসেন দীর্ঘ 5 বছর ধরে কারওয়ান বাজার ফুটপাতে সবজির ক্ষুদ্র ব্যবসা করেন। বলছিলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরতন্ত্রের পতন তার ব্যবসা আয়ে কি ধরনের প্রভাব ফেলেছে। প্রায় 1 মাসের মতো আমরা দোকান ভাড়া দিতে হয় না, কোনো কিছু দিতে হয় না, 1 টাকা কার করে দিতে হয় না, চাঁদা মাথা দিতে হয় না। এখন যাই বিক্রি করতেছি বা যাই থাকতেছে এখন নিজে থাকতেছে। দলীয় মাস্তানদের চাঁদাবাজি থেকে রেহাই পেত না ফুটপাতে সমুচা সিঙ্গারা বিক্রি করার সুমন। আগের মধ্যেই খালি মেন খেতে হচ্ছেন চাঁদাবাজি নাই আর কি এখন। তাই তোমার কারে কারে চাঁদা দিতে হইতো? চাঁদা আমরা 2-3 জনে দিতে হইতো আর কি, যারা দোকান বসায় দিছিল আর আগে। আচ্ছা এরা কারা? এরা আমরা তো বিভিন্ন নেতা কর্মী আর কি। শরবত বিক্রেতা শামসুল আলম বলছিলেন গত 15 বছরে চাঁদাবাজি চক্রে আক্রান্ত হওয়ার অভিজ্ঞতা। ওই লোকমানেরই আমলা গামলা এরা মনে করেন আলমগীর রনি এরা চাঁদাবাজি করে বাস বহুত টাকা নিছে আমার। পেট্রোবাংলা থেকে সফটওয়্যার পার্ক পর্যন্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা জানালেন আধা কিলোমিটার রাস্তায় কোটি টাকার চাঁদাবাজি ও মাস্তানের সংস্কৃতি তৈরি করেছিল এক শ্রেণীর দলীয় নেতাকর্মীরা। চাঁদাবাজি করছে আমি লিগের লোকেরা করছে, এটাকে আমরা করে জানি নি কেটা করছে। এরা তো আমরা দোকানদারি করতে হলে, খাইতে হলে, থাকতে হলে আমরা দিতে হয়েছে। এখন স্বস্তিতে কোনো ধরনের ভয়হীনভাবে তারা ব্যবসা করছেন। স্বৈরতন্ত্র বিভিন্ন স্তরে যে চাঁদাবাজি ও মাস্তানিতন্ত্র কায়েম করেছিল তার নির্মম শিকার হয়েছিলেন এই ক্ষুদ্র ব্যবসায়ীরা, যাদের পুঁজির পরিমাণ কম, লাভও হয় কম। তারা চান অন্য কোনো রূপে, অন্য কোনোভাবে, অন্য কোনো দলের নামে কোনোভাবেই যেন চাঁদাবাজি তন্ত্র আবার ফিরে না আসে। রাজধানীর কারওয়ান বাজার থেকে মাসরুর শাকিল, চ্যানেল আই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। ইসরায়েলে অস্ত্র সহায়তা বন্ধ করবেন না জানালেন কামালা হ্যারিস। অভিবাসনের হ্রাস টানতে পরিপূর্ণ সীমান্ত আইন প্রণয়নের অঙ্গীকার। বিরতির পর আবারও আমন্ত্রণ। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে কঠোর অভিবাসন নীতি প্রণয়নের অঙ্গীকার করেছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। তবে ইসরায়েলে অস্ত্র সহায়তা তিনি বন্ধ করবেন না বলে জানিয়েছেন। প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার পর মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া প্রথম সাক্ষাৎকারে কামালা হ্যারিস এসব কথা বলেন। সাক্ষাৎকারে কামালা হ্যারিস বলেছেন, অভিবাসনের হ্রাস টেনে ধরতে তিনি একটি নতুন করে পরিপূর্ণ সীমান্ত আইন প্রণয়নের চেষ্টা করবেন। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে প্রদর্শিত হচ্ছে নাটক সে সময় তুমি আমি। দূরত্বের কারণে ভেঙে যাওয়া প্রেমের গল্প নিয়ে নাটকটি নির্মাণ করেছেন মবরুর রশিদ বান্না। অভিনয় করেছেন তাহসান খান এবং বিদ্যা সিনহা মিম। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি উপভোগ করতে পারবেন দর্শকরা। নিটল টাটা বিশেষ সংবাদ। কৈশোর বা যৌবনে নয়, 102 বছর বয়সে দুঃসাহসী একটি কাজ করেছেন যুক্তরাজ্যের এক নারী। নিজের জন্মদিনে 7000 ফুট উঁচু থেকে ঝাঁপ দেন তিনি। সাহসী এই অভিযান শেষে দিব্যি সুস্থ আছেন ওই নারী। এখন প্রত্যাশা করছেন তাকে দেখে অন্য প্রবীণেরা কর্মক্ষম থাকার প্রেরণা পাবেন। ঘটনাটি পূর্ব ইংল্যান্ডের বেনহিল গ্রিন এলাকার। প্রবীণ ওই স্কাই ডাইভারের নাম মানেত্তে বেইলি। একজন সহায়তাকারীকে সঙ্গে নিয়ে উড়োজাহাজ থেকে প্যারাশুট নিয়ে 6900 ফুট উঁচু থেকে ঝাঁপ দেন তিনি। সেই ঝাঁপ দেওয়ার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগে নিজের 100তম জন্মদিনে ঘন্টায় 210 কিলোমিটার গতিতে ফেরারি রেসিং কার চালিয়ে উদযাপন করেছিলেন তিনি। এবারে কৃষি সংবাদ। মেহেরপুর জেলায় 3400 জন কৃষককে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের জন্য সরকারিভাবে বিনামূল্যে বীজ সহ নানা উপকরণ প্রণোদনা দেয়া হয়েছে। আরও 10,000 চাষিকে বীজ দেওয়ার প্রস্তুতি চলছে। বীজে পেঁয়াজ আবাদ করে লাভবান হওয়ায় চাষিদের আগ্রহ বেড়েছে।
এবার রয়েছে প্রকৃতি সংবাদ। সনাতন সাশ্রয়ী নৌযান তালগাছের কোন্দা বা তালগাছের ডোঙা। বর্ষা মৌসুম এলেই কোন্দা তৈরিতে ব্যস্ত সময় পার করেন কারিগররা। বংশ পরম্পরায় পেশাটি ধরে রেখেছেন অনেকেই। এতে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সচ্ছলতা ফিরেছে অনেক পরিবারে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইউরোপের পর এবার চীনের বৈদ্যুতিক গাড়িতে শুল্ক আরোপ করছে কানাডা। চীনে উৎপাদিত বৈদ্যুতিক গাড়িতে 100% শুল্ক আরোপ করার কথা জানিয়েছে দেশটি। এছাড়া চীনে উৎপাদিত ইস্পাত ও অ্যালুমিনিয়ামে 25% শুল্ক আরোপের কথাও জানিয়েছে কানাডা। গাড়িতে শুল্ক 1 অক্টোবর থেকে এবং ইস্পাত ও অ্যালুমিনিয়ামে শুল্ক আগামী 15 অক্টোবর থেকে কার্যকর হবে। চীন বলছে কানাডার এই সিদ্ধান্ত বাণিজ্য সুরক্ষাবাদের অংশ। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম ভঙ্গ করে এই শুল্ক আরোপ করা হচ্ছে। তবে কানাডা বলছে চীন এই খাতে বিপুল পরিমাণে ভর্তুকি দিয়ে বিশ্ববাজারে অন্যায় সুবিধা পাচ্ছে, তাই শুল্ক আরোপ করা হয়েছে। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় টেস্টের শুরুতেই বিপত্তি। প্রবল বৃষ্টিতে পরিত্যক্ত প্রথম দিনের খেলা। মাওলানা সৈয়দ মুজিবুল বশর মাইজ ভান্ডারীর পক্ষ থেকে বন্যার্তদের খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। শুক্রবার কুমিল্লা জেলার বেশ কয়েকটি উপজেলায় প্রত্যন্ত গ্রামের বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া বানভাসীদের মধ্যে চাল, ডাল, লবণ, সয়াবিন তেল, পেঁয়াজ, আটা, খিচুড়ি, চিরা, মুড়ি, বিস্কুট, বিশুদ্ধ পানি, খাবার, স্যালাইন সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়। বন্যা কবলিতদের চিকিৎসা সেবা দিচ্ছে মাইজ ভান্ডারী অ্যাসোসিয়েশন। এবার রয়েছে খেলার খবর। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ পাকিস্তানের দ্বিতীয় টেস্টের শুরুতেই বিপত্তি ঘটেছে। টানা ভারী বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে প্রথম দিনের খেলা। প্রথম সেশনেই খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। টসও করতে পারেনি দুই দলের অধিনায়ক। বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হয়েছে বৃষ্টি। একই কারণে ম্যাচের আগের দিন অনুশীলন করতে পারেনি বাংলাদেশ ও পাকিস্তান দল। 2 ম্যাচ সিরিজের প্রথমটিতে 10 উইকেটে জিতে এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট ড্র হলেই সিরিজ জিতবে বাংলাদেশ। ভুটানের সঙ্গে 2টি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে থিম্পুতে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। আগামী 5 ও 8 সেপ্টেম্বর স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ জামাল ভুইয়াদের। মূল দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন সাফ জয়ী অনূর্ধ্ব-20 ফুটবল দলের তারকা মিরাজুল ইসলাম, লেফট ব্যাক শাকিল আহাদ তপু, মিডফিল্ডার চন্দন রায় ও রাব্বি হোসেন রাহুল। এদের নিয়েই শুক্রবার দুপুরে ঢাকা ছেড়েছেন হেড কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। দলের সঙ্গে মানিয়ে নিতে নতুনদের সর্বাত্মক সহযোগিতা করার কথা জানিয়েছেন সিনিয়ররা। একদিনের বিশ্রাম শেষে শনিবার থেকে অনুশীলনে ফিরবে বাংলাদেশ ফুটবল দল। Today and tomorrow is going to be much more about adaptation than about football because it's actually the main priority for the players to get that aerobic capacity. নতুন যে দুইজন আসছে আমরা চাবো ওদেরকে যথেষ্ট সাপোর্ট দেওয়ার জন্য যেন আমাদের টিমের সাথে খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট হতে পারে, সেটা আমাদের সিনিয়র প্লেয়ারদের মধ্যে থাকবে।